আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই দুই কামনা করি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক, ভাইচর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা নবম দশম শ্রেণীর যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় আছো তাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা একটা পরীক্ষার মাধ্যমে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টাও অনেকগুলো টপিকস আছে, আজকে আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অধ্যায়টা না শেষ করে কিছু টপিকস আলোচনা করব, তা পরবর্তী পর্বে আমরা এই চ্যাপ্টারের আর বাকি অংশটা আলোচনা করে শেষ করব। আসলে আমরা সেই পরীক্ষা দিয়ে চলে যাই। দেখো, আমার হাতে একটি বাক্স, যে বাক্স চারদিকেই বদ্ধ, কোনো দিকে আলো প্রবেশ করার জায়গা নেই। এটার ভিতরে একটি কাগজ রাখা আছে, কাগজ মোড়ানো, সাদা কাগজ মোড়ানো জায়গা আছে। এখন এটার যদি মুখটা আমি বদ্ধ করে দিই তাহলে চারদিকে অন্ধকার, আর উপরে একটি ছিদ্র দেখার জন্য একটি জায়গা আছে। এখন আমি যদি ওই কাগজটা দেখতে চাই, ওই ছিদ্র দিকে উপর থেকে যদি আমি তাকাই তো দেখা যায় কাগজটা দেখা যাচ্ছে না। ভিতরে চারদিকে অন্ধকার থাকার কারণে কাগজটা দেখতে পাচ্ছি না। তুমি এটা ইচ্ছা করলে ঘরেও করতে পারবে, এরকম একটি বাক্স নিয়ে তুমি নিজেও করতে পারো, চেষ্টা করতে পারো। উপর দিয়ে দেখার পরে যখন কাগজটা দেখতে পাচ্ছ না, তোর বোঝা গেল অন্ধকার থাকার কারণে কাগজটা দেখতে পাচ্ছ না। এখন আমি যদি একটি ছিদ্র করে দিই, যে ছিদ্র দিয়ে আলো প্রবেশ করবে, এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করছে, এখন যদি তুমি উপর দিকে তাকাও দেখবে তুমি অটোমেটিকলি এই কাগজটা দেখতে পাচ্ছ। তাহলে এটা কারণটা কি? এটা কারণ এটাই যে আমরা ওই বস্তুকে দেখতে পারি যখন কোনো বস্তুর উপর আলো আপতিত হয়, ওই আলো যদি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা ওই বস্তুকে দেখতে পারি। অন্যথায় কোনো বস্তুর উপর যদি আলো আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে না আসে তাহলে আমরা ওই আলো দেখতে পাই না। আর এখানে তাই ঘটেছে, যখন আলো প্রবেশ করে একটি জায়গা ছিল, আলো প্রবেশ করেছে, ওই বস্তুর উপর আপতিত হয়েছে, যখন উপর দিয়ে তাকানো ওই প্রতিফলিত আলো আমার চোখে আসছে, এই জন্য আমি এই বস্তুকে দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি বুঝতে পারছো যে কোনো বস্তু দেখার জন্য আলো দরকার আছে। আর আজকে আমাদের এই চ্যাপ্টারের অধ্যায়ের নামই দেখতে হলে আলো চাই। আসলে আমরা পরবর্তী টপিকসগুলো আলোচনা করি। চ্যাপ্টারের মূল আলোচনা চলে যায়। আজকে যে টপিকসগুলো আলোচনা করব তার আলোচ্য বিষয়গুলো হলো, প্রথম আমরা আলোচনা করবো দর্পণ নিয়ে। দর্পণ কি? যদিও তোমার বইতে দর্পণের সংখ্যা নেই, তবু আমরা এখানে আজকে আসুন দর্পণের প্রকারে, দর্পণের ব্যবহার তোমাদের বইতে আছে। আর প্রতিফলন, প্রতিসরণ আর প্রতিসরণ সূত্র, এই কটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো। আসলে আজকে প্রথমে আমরা জানবো, যেহেতু দেখার ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন, এই জন্য প্রথমে আলোচনা করবো দর্পণ কি। দর্পণ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তাহলে কাচের একটি অংশ থেকে কিন্তু দর্পণ বানানো হয়, কারণ আমরা জানি কাচের উপর যখন কোনো আলো আপতিত হয়, কোনো কাচের প্রতিশ্রুতি হয়ে কাচের বিদ্যুৎ দিয়ে আলোটা চলে যায়। কিন্তু দর্পণটা কি? কাচের পিছনের অংশে যখন সিলভারিং করা হয় বা পাড়া লাগানো হয় তখন এটা প্রতিফল পৃষ্ঠ হিসেবে ব্যবহৃত হয়। পাড়া লাগানো মানে হলো সিলভারিং বা পাড়া লাগানো, কাচের পিছনে যে রূপার প্রলেপ বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয় তখন এই কাচটি একটি প্রতিফল পৃষ্ঠ হিসেবে ব্যবহৃত হয়। তখন আলো যদি ওই কাচের উপর আপতিত হয় তো প্রতিফলিত হয়ে তখন ওই প্রতিফলিত আলো আবার ফিরে আসে, তখনই আমরা ওই দর্পণ হিসেবে আমরা দেখতে পারি যে কোনো ওইটা। তাহলে দর্পণ বা মিরর বা আয়না, আমরা অনেকে আয়নাও বলি, ইংলিশ বলে মিরর। তাহলে এই দর্পণের প্রকারভেদ কি? দর্পণ সাধারণত দুই ধরনের, একটা হলো সমতল দর্পণ, আর হলো গলীয় দর্পণ। গলীয় দর্পণ, সমতল দর্পণ দেখো এটা যদি সমতল হয় আর নিচে যদি পাড়া লাগায় দেওয়া হয়, মানে রূপার প্রলেপ দেওয়া হয়, তাহলে এটা একটা প্রতিফল পৃষ্ঠ হিসেবে ব্যবহৃত হবে। আর গলীয় দর্পণ এটা গোলাকার দর্পণ। এই গলীয় দর্পণ আমরা দুই প্রকার, একটা অবতল দর্পণ, একটা হলো উত্তল দর্পণ। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কি সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা এই গলীয় দর্পণ যদি আমি একটা অংশ এখান থেকে কেটে নিই, এই অংশটি যদি আমি এখানে লিখি, আর এই অংশটা আবার কেটে নিয়ে এখানে লিখলাম, এই গলীয় দর্পণের এই অংশে যদি
ভিতরের দিক মসৃণ হয়, ভিতরের দিক মসৃণ হয়, আর বাইরের দিকে যদি অমসৃণ হয়, অমসৃণ মানে এখানে পাড়া লাগানো হলো, প্রলেপ দেওয়া হলো, অ্যালুমিনিয়াম বা রূপার প্রলেপ দেওয়া হলো, তাহলে এটা মসৃণ তল, আর এটা হলো অমসৃণ। আর এই মসৃণ তলে যদি কোনো আলো আপতিত হয়, আর এই আলো যদি এই মসৃণ তলে আলো আপতিত প্রতিফলিত হয়, তখন এটাকে বলো আমরা অবতল দর্পণ। আর এই গোলীয় দর্পণ যদি এই অংশটি যদি ভিতরের দিকে অমসৃণ হয়, মানে পাড়া লাগানো হলো, আর বাইরের পৃষ্ঠটা যদি মসৃণ হয়, যেখানে আলো আপতিত হবে, তখন আমরা সেই দর্পণকে বলবো উত্তল দর্পণ। তাহলে আমরা বুঝলাম গোলীয় দর্পণ থেকেই গোলকের একটি অংশ নিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়, উত্তল দর্পণ তৈরি করা হয়। আবার বোঝার জন্য বলছি, ভিতরের অংশ যদি মসৃণ হয় আর বাইরের পৃষ্ঠ যদি অমসৃণ হয়, ঠিক যেন এরকম এবার যদি নেওয়া হয়, তো বাইরের অংশ যদি অমসৃণ হয় আর ভিতরের অংশ যদি মসৃণ হয়, তাহলে আমরা এটাকে বলবো কি অবতল দর্পণ। আর ঠিক অংশ নিয়ে এটা না হলো বাইরের পৃষ্ঠ মসৃণ, ভিতরের পৃষ্ঠ হলো অমসৃণ, তো বাইরের পৃষ্ঠ যদি আপতিত হয় আলো, তখন আমরা সেটাকে বলবো কি উত্তল দর্পণ। তাহলে আমরা দর্পণ বুঝলাম, সমতল, গোলীয় দর্পণ, অবতল আর উত্তল দর্পণ বুঝলাম। এখন আমরা আলোচনা যাব হলো সমতল দর্পণের ব্যবহার। দর্পণের ব্যবহার, দর্পণের ব্যবহার আমরা জানি দর্পণ অনেক ব্যবহার আছে। আমরা যদি ওয়াশরুমে যাই, তখন আমরা সামনে একটা আয়না থাকে, ব্রাশ করার সময় আমরা আয়না দেখি, আমরা হাত মুখ ধুই, সেখানে একটা দর্পণের ব্যবহার আছে। আবার বিশেষ করে মেয়েরা যা সাজসজ্জার জন্য আমরা দর্পণটা ব্যবহার করি, যে আমার অবয়ব, আমার চেহারা কেমন লাগছে, আমার সব কিছু ঠিক আছে কিনা। আমরা যদি সেলুনে বা পার্লারে যাই, সেখানে আমরা দর্পণের ব্যবহার দেখতে পারি, আমার চুল যে কাটা হলো, কীরকম কাটা হলো, কীরকম লাগছে, এটা দেখার জন্য আমরা মনে। তো তোমাদের প্রতি এই ব্যবহারগুলো, অনেক ব্যবহার আছে দর্পণের, এই ব্যবহারগুলো উল্লেখ করেনি। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার উল্লেখ করেছেন, সেটা হলো যে নিরাপদ ড্রাইভিংয়ে দর্পণের ব্যবহার, আর হলো পাহাড়ি রাস্তার বাঁকে, অদৃশ্য বাঁকে যে দর্পণ ব্যবহার করে, সেই দুইটাই এখানে উল্লেখ করেছে। আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা, অন্য ব্যবহারগুলো আলোচনা করবো না, এই দুইটা নিয়ে আলোচনা করছি। দর্পণের ব্যবহারের মধ্যে প্রথম হচ্ছে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে। নিরাপদ ড্রাইভিং দেখাচ্ছ, আমরা যখন ড্রাইভার যখন স্টিয়ারিং থাকে, তখন তার ডান দিকে একটা দর্পণ থাকে, বাম দিকে দর্পণ থাকে, উপরে একটা দর্পণ থাকে। আর নিরাপদ ড্রাইভিং সবচেয়ে প্রধান যে শর্ত হলো যে এইটা খেয়াল করা যে তার গাড়ির আশপাশের কী ঘটনা ঘটছে তা খেয়াল রাখাই নিরাপদ ড্রাইভিং প্রধান শর্ত। আর এটা খেয়াল রাখার জন্য সে তো স্টিয়ারিং বসে সে তো পুরোপুরি শরীরকে ঘুরিয়ে দেখতে পারবে না, এজন্য সেজন্য অল্প একটু মুভমেন্টে, অল্প একটু পাশে দেখার মাধ্যমে যেন সে তার পুরো চারদিকের ঘটনা দেখতে পারে, এই জন্য এখানে দর্পণের ব্যবহার করা যায়। ডান দিকে একটা দর্পণ থাকে, বাম দিকের দর্পণ থাকে, আর ঠিক গাড়ির উপরে দর্পণ থাকে। আবার কোনো গাড়ির ঠিক ফ্রন্ট সেটে একবার সামনে চাকার দিকে সামনে দিয়ে একটা দর্পণ থাকে। আর ডান দিকের বাম দিকের যে দুটো দর্পণ থাকে, এটাকে বলা হয় সাইড ভিউ মিরর। ডান দিকে যে দর্পণ আর বাম দিকে যে দর্পণটা থাকে, এই দুইটা দর্পণকে বলে সাইড ভিউ মিরর। আর উপরে একটা দর্পণ থাকে যেন পিছনের ভিউগুলো দেখার জন্য, হ্যাঁ, পিছনটা কি ওঠানো হচ্ছে সেটা দেখানোর উপরে একটা দর্পণ থাকে। সাধারণত এই তিনটা দর্পণ থাকে। আর কোনো গাড়িতে একবার সামনে দর্পণ থাকে। এটা দ্বারা কি দেখে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা। আমি যদি গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো লেন ব্যবহার করি, লেনকে চেঞ্জ করি, যে লেনে আছি সেই লেনকে চেঞ্জ করতে চাই, তাহলে আমার পিছের গাড়ি দেখতে হবে পিছের গাড়ি আসছে কিনা এই লেনে। এটার জন্য আমাকে সাইড লাইনে কী করতে হবে, দেখতে হবে। দেখলে আমি দেখতে পারবো যে পিছের গাড়িটা আসছে কিনা, কত দূরে আছে সেটা দেখতে পারি। এতে আমার কি ড্রাইভিংটা নিরাপদ হবে, নিজেও ঠিকভাবে যেতে পারবো, এবং অন্য কেউ যেন আমার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেটাও জানবে। আর পাহাড়ের রাস্তার বাঁকে, এমন একটি কোনো পাহাড়ের বাঁক, যদি পাহাড় হয়, তো পাহাড়ের বাঁক এদিকে একটি গাড়ি আসতেছে, কোনো পাহাড়ের বাঁকে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলও থাকে। তাহলে এইটা রাস্তা যদি হয়, এদিকে যে গাড়িটা আসতেছে আর এদিকে যদি কোনো একটি গাড়ি আসে,
তাহলে যদি একে সে দেখতে না পারে তাহলে এখানে এসে দুজনের সাথে কি সংঘর্ষ হয়ে যাবে এবং দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই পাহাড়ি রাস্তায় এই ধরনের বাঁকে একটি এখানে দর্পণ একটা ব্যবহার করা হয়, অনেক বড় একটি দর্পণ। এই দর্পণটা ব্যবহার করার কারণ হলো এই গাড়ি যখন এদিকে আসবে তখন এই দর্পণ দিয়ে দেখবে যে এই গাড়ি আসতেছে, অপোজিটে কোনো গাড়ি আছে কিনা সেটা দেখতে পারবে। তাহলে দেখতে পারলে যদি অপোজিটে গাড়ি থাকে সে তার গতিকে কমিয়ে নিয়ন্ত্রণ করে সে আস্তে করে কি পার হতে পারবে, তাহলে কি দুর্ঘটনা এড়ানো যাবে। আর এই গাড়িও যে ড্রাইভার আছে এই গাড়ির সেও এই দর্পণে দেখতে পারবে। এই দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণে বসানো থাকে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসার কারণে এই ড্রাইভার এই দর্পণের মাধ্যমে অপোজিটে কি আছে সে তা দেখতে পারে, গাড়ি আছে কিনা। এই ড্রাইভারও অপোজিটে কোনো গাড়ি আছে কিনা তা দেখতে পারে। তাহলে এই ড্রাইভার যখন আসতে থাকে তখন এই দর্পণ দিকে লক্ষ্য করে দেখে যেখানে কোনো গাড়ি আছে কিনা, কোনো গাড়ি আসতেছে কিনা, তখন গতিকে নিয়ন্ত্রণ করে সে এটা ক্রস করে। এর দ্বারা কী হয়, তার নিরাপদ কি যে পাহাড়ি রাস্তা বাঁকের কাছে কোনো দুর্ঘটনা যেন না হয়, সেই দুর্ঘটনা আমরা বাঁচতে আমরা সেটা কী করি, হ্যাঁ, এখানে দর্পণ ব্যবহার করি। ঠিক আছে, এখন আমরা যে পাহাড়ি রাস্তা বাঁকে গেল আমরা আজকে আলোচনা করবো কিছু প্রতিফলন। তাহলে নিরাপদ ড্রাইভিং গেল, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে যে দর্পণের ব্যবহার গেল। এখন আসলে আমরা প্রতিফলন আলোচনা করি। প্রতিফলন যদিও তোমাদের চ্যাপ্টারে প্রতিসরণ সম্বন্ধে আলোচনা করেছে, প্রতিফলন বলে নেই। এর আগে চ্যাপ্টারে তোমরা প্রতিফলন আলোচনা করেছো, কিন্তু এখন প্রতিফলন কিন্তু আলোচনা করলে তাহলে তুমি ডিফারেন্স পার্থক্য বুঝতে পারবা যে প্রতিফলনটা কি আর প্রতিসরণটা কি। এই জন্য আমি এখানে একটু আলোচনা করছি, প্রতিফলন আলোচনা করে তারপর আমরা প্রতিসরণে যাব। প্রতিফলন দেখো, প্রথমেই এটি প্রতিফল পৃষ্ঠ আঁকছি, যার পিছনের নিচের সাইড কি অমসৃণ আর উপরের সাইড কি, উপরের অংশ কি মসৃণ। এই প্রতিফল পৃষ্ঠে এর উপর লম্বভাবে একটি আঁকা হলো, যাকে আমরা বলবো অভিলম্ব। তাহলে এই মাধ্যম থেকে যদি কোনো আলো তির্যকভাবে আপতিত হয় যদি আবার প্রতিফলিত হয়ে যায়, প্রতিফলিত হয়ে গেল, তা আলোর প্রতিফলনটাকে আসলে কি এখান থেকে আমি বুঝবো। আলোর প্রতিফলন হলো যে আলোক রশ্মি কোনো একটি মাধ্যম দিয়ে প্রতিফলন আপতিত হয়ে যদি ওই মাধ্যমে যদি প্রতিফলিত হয়ে যায় তাহলে আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন তাহলে যে আলোটা প্রতিফলন পৃষ্ঠে আপতিত হলো এইটাকে বলা হয় আপতিত রশ্মি। আর যেটা প্রতিফলন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে গেল এটাকে হলো প্রতিফলিত রশ্মি। আর যে পৃষ্ঠে আপতিত হলো যাকে বলা আমরা প্রতিফলক পৃষ্ঠ। আর এটা তো আমরা জানি যে লম্বভাবে যেটা আঁকা হলো সেটাকে অবিলম্ব বলে। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন তাকে বলা হয় প্রতিফলন কোণ। এটাকে আমরা আই ধরতে পারি আর এটাকে আর ধরতে পারি, প্রতিফলন কোণ। তাহলে আমরা বুঝলাম যে আলো যখন যে মাধ্যম থেকে আসবে ওই মাধ্যমে কি প্রতিফলিত ফিরে যাবে, এটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। আর এই ক্ষেত্রে তিনটে যখন আপতিত রশ্মি এই বিন্দু যে বিন্দুতে আপতিত হয়েছে এই বিন্দুগুলো আপতন বিন্দু। এই আপতিত রশ্মি আপতন বিন্দু এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতল অবস্থান করে। তাহলে প্রতিফলনের পর আমরা এখন আলোচনা করি প্রতিসরণ আলোচনা করব। প্রতিসরণ কাকে বলে? আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন আলোর বিভেদ তলে দিক পরিবর্তন ঘটে। আর আলোর এই দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আজকে আমি একটা ধরি, এটা একটা বিভেদ তল, আর
এই অবিলম্ব এটা আঁকছে, এটা আমরা ধরে নিই এটা বায়ু মাধ্যম, বায়ু, আর এটা ধরে নিই এটা পানির মাধ্যম, ওয়াটার। তাহলে এটা অবিলম্ব আমরা বুঝলাম যে এটা অবিলম্ব, আর এটা বিভেদ তল, বিভেদ তল, আর এটা অবিলম্ব। তো আলোক রশ্মি যখন এই মাধ্যম থেকে তীর্যকভাবে আপতিত হবে, এই আলোক রশ্মিটা এই সোজা চলে যাওয়ার কথা, কিন্তু এই সোজা না গিয়ে আপতন বিন্দু থেকে অবিলম্বের দিকে সরে যাবে, বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আর যে রশ্মিটা আপতিত হলো, তাহলে আপতিত রশ্মি আর যে রশ্মিটা বেঁকে প্রতিসরিত হয়ে গেল, এটা প্রতিসরিত রশ্মি। অবিলম্বের সাথে আপতন রশ্মি যে কোণ উৎপন্ন করলো, তা আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো প্রতিসরণ কোণ। এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে, আই দিয়েও প্রকাশ করতে পারি, বা থিটা দিয়ে প্রকাশ করতে পারি, আর এটাকে আর দিয়ে প্রকাশ করতে পারি, কারণ প্রতিসরণ কি রিফ্রাকশন, এই জন্য ওইখান থেকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি বা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। এখন দেখো, যেহেতু বায়ু মাধ্যম একটু হালকা মাধ্যম, পানি বায়ুর তুলনায় একটু গণমাধ্যম, এই জন্য আপতন বিন্দুতে এসে বেঁকে গিয়েছে। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। আমরা যখন এভাবে হাঁটি, মাটির উপর দিয়ে হাঁটি, তখন আমরা খুব দ্রুত দৌড়াতে পারি, দ্রুত হাঁটতে পারি। কারণ একটা লোক যদি পানিতে গিয়ে হাঁটে, তার চেয়ে একটু ঘন মাধ্যমে হাঁটে, তাহলে কি সে গতিতে যেতে পারবে? যেতে পারবে না। তার চলার পথে কি বাধাগ্রস্ত হবে, তার গতি কমে যাবে। ঠিক তো বায়ুর মাধ্যমে আলোর গতি বেগলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। কত মিটার? দেখো 10⁸ মানে কি 3 সাথে 8টা শূন্য, প্রতি সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। এই জন্য বায়ুমণ্ডলে যখন গতি যে গতিতে থাকে, পানির মধ্যে সেই গতিটা পরিবর্তন হয়, আর এই গতিটা পরিবর্তন তার গতির পথ কি চেঞ্জ হয়ে যায়। আলোর প্রতিসরণে এই ঘটনা। যদি মাধ্যম যদি উল্টা হয়, মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়, যদি এটা গণমাধ্যম হয়, পানি হয়, আর এটা যদি বায়ু হয়, তাহলে কি ঘটনা ঘটবে আমরা সেটা এখান থেকে দেখাই। এটা যদি পানি মাধ্যম হয়, মানে একটু গণমাধ্যম, আর এটা হালকা মাধ্যম হয়, এটা যদি বায়ু হয়, তখন আপতিত রশ্মি যখন আপতন বিন্দু আপতিত হবে, তখন অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে। কারণ গণমাধ্যম থেকে যখন বায়ুমণ্ডলে আসলো, তখন তার দিক পরিবর্তন হবে, কিন্তু দিক পরিবর্তনটা কিরকম হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যম থেকে আসে, তাহলে অবিলম্ব থেকে বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। আর প্রতিসরণ ক্ষেত্রে দুটি সূত্র বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী স্নেল দুটি সূত্র দিয়েছেন। প্রথম সূত্রটা আমরা এখান থেকেই পাবো, আপতিত রশ্মি, অবিলম্ব এবং আপতন বিন্দু। এই বিন্দুটা কি আপতন বিন্দু। আপতন বিন্দু, বিভেদ তল একই সমতল অবস্থিত। এটা হলো প্রথম। দ্বিতীয় সূত্রটা হলো, দ্বিতীয় সূত্র বিজ্ঞানী স্নেল বলেছে যে আপতন যদি একজোড়া নির্দিষ্ট মাধ্যম হয় না, নির্দিষ্ট রঙের আলো যদি হয়, তাহলে আপতন কোণের সাইন, কোসাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এই সবসময় একটি ধ্রুব সংখ্যা হবে। এটি হল প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আর এইখানে যদি আপতন কোণের মান যা হয় আর প্রতিসরণের মান যদি এখানে বসানো হয়, তো ওই মাধ্যমের জন্য, ওই দুটি মাধ্যমের জন্য অবশ্যই একটি নির্দিষ্ট একটি মান পাওয়া যাবে, যেটা সবসময় প্রযোজ্য। এটা যদি আপতন কোণ একটু বড় যদি হয়, আর প্রতিসরণ কোণ যদি আরও মানে পরিবর্তন হয়, তাহলে এটা এই ক্ষেত্রেও এই মানটাই পাওয়া যাবে।
যদি 30 ডিগ্রি 45 ডিগ্রি বসায় যে মান পাওয়া যাবে, আর আপতন কোণ যদি একটু বাড়ে 40 হলো 45 হলো, আর প্রতিসরণ কোণ যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে হিসাব করে ওই ধ্রুবক মানটি পাওয়া যাবে। সেটাই স্টুডেন্ট বলেছে আপতন কোণের সাইনের মান আর প্রথম সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে। তাহলে আজকে আমরা এটুকু থেকে প্রতিসরণ সূত্র পর্যন্ত থাকলো। আমরা পরবর্তী ক্লাসে লেন্স এবং চোখের ব্যবহারগুলো, আমাদের চোখের ক্ষেত্রে আমরা চোখের ত্রুটি নিয়ে আলোচনা করবো। আজ থেকে এই পর্যন্ত থাকো। ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আজকে শেষ করছি। খোদা হাফেজ।